নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। এই গল্পটি আমাদেরই এক অনুরাগী পাঠিয়েছেন, যিনি নিজের পরিচয় গোপন রাখতে চান। তিনি চান আমি তার এই গভীর অনুভূতির কথা আপনাদের সাথে ভাগ করে নিই। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম রমা, এই গল্পের নায়িকা। বয়স তখন আমার ২৫ কি ২৬। আমি থাকি এক মধ্যবিত্ত বাঙালি পরিবারে, বাবা, মা আর আমি। বাবা একটি ছোটখাটো বেসরকারি সংস্থায় কাজ করতেন, আর মা গৃহবধূ। আমাদের জীবন ছিল সাদামাটা কিন্তু শান্তিতে ভরা। তবে শান্তি যে সবসময় টেকে না, তা আমি তখনও জানতাম না। আমাদের বাড়ির কাছেই ছিল একটি বড় ব্যাংক। সেই ব্যাংকের লোন ম্যানেজার ছিলেন জনাব আনোয়ার সাহেব। তিনি ছিলেন আমার বাবার পুরনো বন্ধু। বাবার মুখেই শুনতাম আনোয়ার সাহেব নাকি খুব ভালো মানুষ, কিন্তু আজকালকার দিনে ভালো মানুষের কদর কমে গেছে। এই আনোয়ার সাহেবের বাবার সহকারীর ভাইয়ের শিক্ষক ছিলেন একজন, যার নাম ছিল প্রদীপ। প্রদীপ আবার আনোয়ার সাহেবের শৈশবের বন্ধু। এই সূত্রেই প্রদীপের সাথে আমার পরিচয়। কিন্তু সে পরিচয় তো নয়, ছিল এক অলিখিত টান। প্রদীপ আমার থেকে বছর 10-এর বড়। দেখতে সাধারণ হলেও তার মধ্যে একটা অন্য রকম আকর্ষণ ছিল। তার কথা বলার ধরন, তার গভীর চোখ আর তার ব্যক্তিত্ব সবকিছুই আমাকে মুগ্ধ করত। প্রথম দিকে আমি বুঝতেই পারিনি কেন তার প্রতি এত টান অনুভব করি, কিন্তু ধীরে ধীরে সেই টান এক নিষিদ্ধ আবেগে পরিণত হতে লাগল। আমাদের পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। বাবার সামান্য রোজগারে সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল। বিশেষ করে আমার ছোট ভাইয়ের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। বাবা ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু কিছুতেই রাজি হচ্ছিল না ব্যাংক। আনোয়ার সাহেব আমাদের পারিবারিক বন্ধু হওয়ায় তিনি বাবাকে সাহায্য করার আশ্বাস দিয়েছিলেন। তবে তার একটি শর্ত ছিল, লোন পেতে হলে কিছু কাগজের কাজে আমার উপস্থিত থাকতে হবে। সেই সূত্রেই আমার আনোয়ার সাহেবের অফিসে যাওয়া শুরু, আর সেখানেই প্রদীপের সাথে আমার দেখা। প্রদীপ আনোয়ার সাহেবের অফিসে মাঝে মাঝে আসতেন। তিনি আনোয়ার সাহেবের একজন পুরনো বন্ধুর ছেলে এবং কিছু আইনি ব্যাপারে আনোয়ার সাহেবকে সাহায্য করতেন। প্রতিবার প্রদীপের সাথে দেখা হলেই আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠত। তার চোখের দিকে তাকালে মনে হতো সে আমার মনের সব কথা জেনে ফেলেছে। আমার এই গোপন অনুভূতির কথা কাউকে বলতে পারছিলাম না। আমার পরিবার, আমার সমাজ, কোথাও যেন এই ধরনের অনুভূতির স্থান নেই। বিশেষ করে প্রদীপের সাথে আমার বয়সের ব্যবধান এবং তার বিবাহিত জীবন, এই সব কিছুই ছিল আমাদের সম্পর্কের পথে বিশাল বাধা। প্রদীপের স্ত্রী ও সন্তান ছিল, তবুও প্রতিবার দেখা হওয়ার সময় আমরা একে অপরের থেকে চোখ সরাতে পারতাম না। প্রথমে ছোটখাটো কথা হতো, অফিসের কাজ নিয়ে, পরিবারের খোঁজ খবর নিয়ে, কিন্তু ধীরে ধীরে সেই কথায় মিশে যেতে লাগলো অন্য সুর। এমন সুর যা শুধু আমরা দুজনেই শুনতে পেতাম। তার গলার আওয়াজ, তার হাসি, সবকিছুতেই যেন আমি ডুবে যেতাম। একদিন আনোয়ার সাহেবের অফিসে গিয়ে দেখি প্রদীপ একা। আনোয়ার সাহেব জরুরি কাজে বাইরে গিয়েছেন। আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। প্রদীপই প্রথম আমার অস্বস্তি কাটিয়ে দিল। সে আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, এখানে এত ঘাবড়ে যাওয়ার কি আছে রমা? আমি শুধু তার দিকে তাকিয়ে রইলাম, কিছু বলতে পারলাম না। সে আমার পাশে এসে বসল। আমাদের মধ্যে একটা চাপা উত্তেজনা। আমি অনুভব করতে পারছিলাম তার শ্বাস প্রশ্বাস, তার শরীরের গন্ধ। আমার নিজের শরীরও যেন উত্তেজনায় কাঁপছিল। তোমার কি কিছু দরকার? প্রদীপ নরম গলায় জিজ্ঞেস করল। আমার গলা শুকিয়ে গিয়েছিল। কোনো রকমে বললাম, না, এমনি। সে আমার হাতটা আলতো করে ধরল। আমি চমকে উঠলাম, কিন্তু হাতটা সরিয়ে নিলাম না। তার স্পর্শে আমার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। মনে হচ্ছিল এই মুহূর্তটা এখানেই থেমে যাক। তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? প্রদীপ ফিসফিস করে বলল। আমি মাথা নাড়লাম, অর্থাৎ না। তুমি খুব সুন্দর রমা, সে বলল। তার গলার স্বরে কি ছিল আমি জানি না, তবে আমার মনে হলো এই কথাটা সে অনেক দিন ধরে বলতে চেয়েছে। আমি লজ্জায় আর উত্তেজনায় প্রায় মরে যাচ্ছিলাম। তার দিকে তাকাতে পারছিলাম না। তোমাকে দেখলে আমার খুব ভালো লাগে, সে আবার বলল। এই প্রথম কোনো পুরুষের মুখে আমি এমন কথা শুনলাম, যা শুনে আমার মনে এক অদ্ভুত ভালো লাগা আর ভয় দুটোই কাজ করছিল। আমার নিজের প্রতি নিজের একটা বিতৃষ্ণা তৈরি হচ্ছিল। আমি কি সত্যিই এরকম কিছু অনুভব করছি? এরপর থেকে আমাদের দেখা সাক্ষাৎ বাড়তে লাগল, কখনো আনোয়ার সাহেবের অফিসে, কখনো বা অন্য কোনো অজুহাতে। আমরা লুকিয়ে দেখা করতাম, কখনো পার্কের এক কোণে, কখনো বা রেস্টুরেন্টের এক নিরিবিলি টেবিলে। প্রতিবার দেখা হলেই আমাদের মধ্যে এক গভীর রোম্যান্টিক উত্তেজনা তৈরি হতো। তার স্পর্শ, তার চাহনি, সবকিছুই আমাকে যেন চুম্বকের মতো টানত। আমরা জানতাম এই সম্পর্ক অনৈতিক, এই সম্পর্ক সমাজ কখনো মেনে নেবে না, কিন্তু আমাদের মন শুনছিল না।
আমাদের শরীর চাইছিল একে অপরকে। আমার মনে হতো এই নিষিদ্ধ প্রেমই হয়তো আমার জীবনের একমাত্র আনন্দ। একদিন প্রদীপ আমাকে বলল, রমা, আমি তোমাকে ভালোবাসি। শুনে আমার পৃথিবী যেন উল্টে গেল। আমি বিশ্বাস করতে পারছিলাম না। সে বিবাহিত, তার সন্তান আছে, আর আমি জানি এটা ঠিক নয়। সে আমার মনের কথা পড়ে ফেলার মতো বলল, কিন্তু আমি নিজেকে আটকাতে পারছি না। তোমার প্রতি আমার ভালোবাসা এটা অন্যরকম। তার চোখে আমি এক গভীর যন্ত্রণা দেখতে পেলাম, কিন্তু সেই যন্ত্রণার আড়ালে লুকিয়েছিল এক তীব্র আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা আমার ভেতরেও ছিল। আমিও কোনো মতে বলতে পারলাম আমি। সেই দিন থেকে আমাদের সম্পর্ক অন্য মাত্রা পেল। আমরা একে অপরের আরও কাছাকাছি আসতে লাগলাম। আমাদের গোপন মুহূর্তগুলো ছিল রোমাঞ্চকর, রোমান্টিক আর অত্যন্ত গোপন। প্রতিবার দেখা হলেই আমরা একে অপরের প্রতি আকৃষ্ট হতাম। তার স্পর্শে আমার শরীর জাগত, তার চুম্বনে আমার সব লজ্জা ধুয়ে যেত। আমাদের এই নিষিদ্ধ প্রেম আমাকে এক নতুন জগতে নিয়ে গিয়েছিল, যে জগতে শুধু আমরা দুজন ছিলাম আর আমাদের তীব্র আবেগ। আমার আর্থিক দুর্বলতা, ভাইয়ের চিকিৎসার জন্য টাকার প্রয়োজন, এই সব কিছুই আমাকে আরও বেশি করে প্রদীপের দিকে ঠেলে দিচ্ছিল। আমি জানতাম সে আমাকে টাকা দিয়ে সাহায্য করতে পারবে, কিন্তু সেই টাকার চেয়েও বড় ছিল তার ভালোবাসা, তার আকর্ষণ। একদিন প্রদীপ আমাকে তার ফ্ল্যাটে নিয়ে গেল। সে বলল, আনোয়ার সাহেব আজ রাতে আসবেন না, তার স্ত্রীও গ্রামের বাড়িতে। এই সুযোগে আমরা কিছু সময় কাটাতে পারি। ফ্ল্যাটে ঢোকার পর থেকেই আমার বুকের ভেতরটা ধুকপুক করছিল। একটা ভয়, একটা উত্তেজনা, দুটোই কাজ করছিল। প্রদীপ আমার দিকে তাকিয়ে হাসল। ভয় লাগছে? সে আমার গালে হাত দিয়ে বলল। আমি মাথা নাড়লাম। একটু। ভয় পেও না, সে আমার কপালে চুমু খেয়ে বলল, আমি তোমার পাশে আছি। সেই মুহূর্তে তার চোখে আমি এক গভীর ভালোবাসা দেখতে পেলাম, আর সেই ভালোবাসায় আমিও নিজেকে সঁপে দিলাম। আমরা একে অপরের বাহুডোরে বাধা পড়লাম। তার স্পর্শে আমার শরীর জাগতে লাগল। আমার ভেতরের সব লজ্জা, সব ভয় দূর হয়ে গেল। আমরা একে অপরের নিবিড় আলিঙ্গনে হারিয়ে গেলাম। আমাদের ঠোঁট একে অপরের ঠোঁটে মিশে গেল। সেই মুহূর্তটা ছিল স্বর্গীয়। আমি অনুভব করছিলাম এই নিষিদ্ধ প্রেমই আমার জীবনের চরমতম আনন্দ। সেদিন রাতে আমরা একে অপরের মাঝে খুঁজে পেয়েছিলাম এক অন্য জগৎ, যেখানে কোনো নিয়ম ছিল না, কোনো বাধা ছিল না, শুধু ছিল ভালোবাসা, আবেগ আর তীব্র আকর্ষণ। সকালে যখন ঘুম ভাঙল, তখন সূর্যের আলো জানলা দিয়ে এসে পড়ছিল। প্রদীপের মুখের দিকে তাকিয়ে আমার মনে হলো, এই মানুষটাকে আমি হারাতে চাই না, কিন্তু এই সম্পর্ক কতদিন টিকবে? আমরা কি কখনো এই নিষিদ্ধ গণ্ডি পেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারব? আমার মনের ভেতরটা এই প্রশ্নগুলো নিয়ে তোলপাড় করছিল। আমার আইএমও নাম্বারটি পেতে হলে আপনাকে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পের শেষাংশে আমি সেই নাম্বারটি দেব। এরপর একদিন আনোয়ার সাহেব আমাকে ডেকে পাঠালেন। তিনি বললেন, আমার ভাইয়ের চিকিৎসার জন্য যে লোন দরকার তা তিনি মঞ্জুর করেছেন। তবে এই লোন মঞ্জুর হওয়ার পেছনে প্রদীপেরও কিছু ভূমিকা ছিল। আনোয়ার সাহেব বললেন, প্রদীপ নাকি তাকে অনেক অনুরোধ করেছিল। শুনে আমি অবাক হয়ে গেলাম। প্রদীপ আমার জন্য এত কিছু করছে, অথচ আনোয়ার সাহেবের অফিস থেকে বের হয়ে আমি সোজা প্রদীপের ফ্ল্যাটে গেলাম। দরজা খুলে দিল প্রদীপ। কি ব্যাপার রমা? সে হাসি মুখে জিজ্ঞেস করল। আমি তার দিকে তাকিয়ে রইলাম। তার চোখে সেই গভীর আকর্ষণ, সেই ভালোবাসা। তুমি আমার জন্যে? আমি কথাটা শেষ করতে পারলাম না। প্রদীপ আমার হাত ধরল। তুমি আমার সব রমা। আমাদের মধ্যে সেই পুরনো উত্তেজনা ফিরে এলো। আমরা আবার একে অপরের বাহুডোরে বাধা পড়লাম। আমি অনুভব করলাম এই নিষিদ্ধ প্রেমই আমার নিয়তি। কিন্তু এই নিয়তি কি আমাকে মুক্তি দেবে, নাকি আরও গভীরে টেনে নিয়ে যাবে? একদিন প্রদীপের ফ্ল্যাটে আমরা ঘনিষ্ঠভাবে ছিলাম। হঠাৎ দরজায় কলিং বেলের শব্দ। আমরা দুজনেই চমকে উঠলাম। কে আসতে পারে এই অসময়? প্রদীপ দরজার দিকে এগিয়ে গেল। আমি ভয়ে কাঁপতে লাগলাম। যদি আনোয়ার সাহেব জানতে পারেন? দরজা খুলতেই। এখানে গল্পটি শেষ হচ্ছে না। দ্বিতীয় পর্বের জন্য কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।